খোশবাগ বা খুশবাগের আক্ষরিক অর্থ সুখের বাগান। এটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। বাংলার নবাবদের বাগান কবরস্থান হল খোশবাগ। খুশবাগে আফসার রাজবংশের নবাব ও তাদের পরিবারের সদস্যদের কবর রয়েছে। নবাব সিরাজউদ্দৌলা এবং তার স্ত্রী লুৎফুন্নেসা বেগম, মাতা আমিনা বেগম, চতুর্থ স্বাধীন নবাব আলীবর্দী খানের বড় মেয়ে ঘসেটি বেগমের সমাধি রয়েছে এই খোশবাগে। আমি এখন চলে এসেছি খোশবাগে রয়েছে নবাব আলীবর্দী খানের এখানে কবর রয়েছে। এটা হলো খোশবাগ, যেখানে নবাবদের কবর রয়েছে। তো এখানে লেখা আছে নবাব আলীবর্দী খাঁ দিল্লির জামে মসজিদের অনুকরণে 7.65 একর জমির উপরে খোশবাগ বা গার্ডেন অফ হ্যাপিনেস তৈরি করেন। এখানে 4 দেওয়াল বিশিষ্ট চত্বরে ব্রিটিশগুলিতে নিহত দনিশ ফকিরের সমাধি রয়েছে, যিনি নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সিরাজউদ্দৌলার গুপ্ত স্থান ব্রিটিশদের দেখিয়ে সিরাজকে হত্যা করতে সাহায্য করেছিলেন। সিরাজের মৃত্যুর পর তার বেগম লুৎফুন্নেসা ঢাকা থেকে ফিরে আসেন এবং মৃত্যুর আগে বেশ কয়েক বছর এই খোশবাগে ছিলেন, যেখানে তাকে পরে গোলাপ বাগানে সমাধিস্থ করা হয়। এই বাগানে 108 রকমের গোলাপ পাওয়া যায়। কোনো রকমের কোনো টিকিট লাগে না এই সমাধি দেখার জন্য। অনেক জায়গায় আছে এন্ট্রি ফি রয়েছে, কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেই। এখানে অনেক কাশফুল রয়েছে এই এরিয়াটায়। আর এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা। আর এইখানে জুতো খুলিয়া উঠুন, ছাদে উঠিবেন না, এখানে এরকম লেখা আছে। আর এইখানে এইখান থেকেই কিন্তু সমাধিক্ষেত্রটা শুরু হচ্ছে। আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম ছিলেন সিরাজ ষড়যন্ত্রকারী। পিতার মৃত্যুর পর তিনি চেয়েছিলেন তার দ্বিতীয় বোন মাইমুন্নেসা বেগমের ছেলে শওকত জংকে সিংহাসনে বসাতে। সিরাজউদ্দৌলা নবাব হলে তিনি গোপনে আলীবর্দী খানের সেনাবাহিনীর প্রধান মীর জাফরের বণিক উমচাঁদ ও জগৎ শেঠের সহায়তায় সিরাজ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন। লাল দেওয়াল দিয়ে ঘেরা হয়েছে। এখানে এর মধ্যে রয়েছে ঘসেটি বেগমের সমাধি। আর এই গেট দিয়ে প্রবেশ করে ভিতরে এই যে একটা গার্ডেনের মতো করা হয়েছে, এই গার্ডেনকে বলা হয় গার্ডেন অফ হ্যাপিনেস। তো আমরা এগিয়ে যাব এবং এগিয়ে গিয়ে দেখব সিরাজউদ্দৌলার কবর। শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার তৃতীয় স্ত্রী ছিলেন লুৎফুন্নেসা। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর লুৎফুন্নেসা তার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু মীর জাফর তাদেরকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে আসেন। 1757 সালে 2 জুলাই সিরাজউদ্দৌলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর মীর জাফরের জামাতা মীর কাসিম লুৎফুন্নেসাকে পারিবারিক গহনা আবিষ্কার করতে নির্যাতন করতেন। সিরাজ হত্যার পর সিরাজউদ্দৌলার মা এবং আলীবর্দী খানের বাড়িতে সকল নারীদেরকে হয় বিষ প্রয়োগ করে অথবা হুগলি নদীর মাঝখানে নৌকো ডুবিয়ে মারা হয়। একমাত্র লুৎফুন্নেসা ও তার মেয়ে রক্ষা পেয়েছিলেন। 1758 সালে তাদের ঢাকায় জিঞ্জিরা প্রাসাদে বন্দি রাখা হয়। সেখানে 7 বছর বন্দি থাকার সময় মীর জাফর এবং তার ছেলে তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। 1765 সালে তিনি মুক্তি পান ও মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি পান। আলীবর্দী খানের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার পঞ্চম তথা শেষ স্বাধীন নবাব ছিলেন। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর বাংলা তথা গোটা ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা ঘটে। 1733 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1756 সালের 9 এপ্রিল মাত্র 22 বছর বয়সে তিনি নবাব হন। মাত্র 14 মাস তিনি ক্ষমতাসীন ছিলেন। মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে চুক্তি আর তার বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের কারণে মীর জাফরের ছেলে মীর মিরনের আদেশে সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই সমাধিটা ছোট হওয়ার কারণ সিরাজউদ্দৌলা অ্যাকচুয়ালি অনেক লম্বা ছিল। তো যখন তার বডিটাকে পিস পিস করে কাটা হয়, তখন সেই বডি তো তখন আর অত লম্বা থাকে না। তার জন্য এইখানে যখন সমাধিস্থ করা হয় তখন এরকমভাবেই করা হয়। সরফরাজ খানকে পরাজিত করার পরে আলীবর্দী খান ক্ষমতায় আসেন। তিনি হলেন চতুর্থ স্বাধীন নবাব। তারপরেই সিরাজউদ্দৌলা ক্ষমতায় বসেন। আলীবর্দী খানের মেয়ের ছেলে হলেন সিরাজউদ্দৌলা। মাত্র 40 বছর বয়সে তিনি মারা যান।
তার মায়ের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়। এখানে নবাব আলীবর্দী খাঁ, লুৎফুন্নেসা বেগম, নবাব সিরাজউদ্দৌলার কবর দেখার পর সেখান থেকে বেরিয়ে যেটা সবার সামনে চোখে পড়ে সেটা হলো এই মসজিদ। প্রায় 200 বছরের পুরনো এই মসজিদে সামনে এই যে জায়গাটা রয়েছে, এখানে নামাজ পড়ার আগে অজু করা হতো, অজু করার পরেই তারপরেই এখানে নামাজ পড়া হতো। তো এটাই সেই জায়গা যেখানে অজু করা হতো। এপাশে কাশফুল, সুন্দর কাশফুল ফুটে আছে। এখানে বিভিন্ন রকমের এই যে গাছ রয়েছে, পাতাবাহার গাছ, ঝাউ গাছ। সূর্য এখান থেকে অস্ত যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ এখান থেকে আমি দেখতে পাচ্ছি, আর দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে যে এত সুন্দর জায়গা। আর যখন এই ইতিহাসের কাহিনিগুলো যখন মনে আসছে তখন কিন্তু গায়ে কাটা দিচ্ছে, কারণ এই যেভাবে সিরাজউদ্দৌলাকে মারা হয়েছে, যে মোহাম্মদ আলী বেগ প্রথমে চাকু দিয়ে তাড়লো, তারপর মীর জাফরের পুত্র মীর মিরন তাকে টুকরো টুকরো করে কেটে সেই টুকরোগুলোকে আবার সেলাই করে হাতির পিঠে চাপিয়ে সমগ্র এই লালবাগ অঞ্চলটা ঘুরালো। শুনলে না গায়ে কাটা দেয়। এখানে সুন্দর দৃশ্যটা তোমাদের আমি দেখাচ্ছি। সূর্য এখন অস্ত যাচ্ছে, আর এই মসজিদ, আর সেই মসজিদের সামনে এই যে একটা পুকুরের মতো, মানে একটা ইসের মতো, জলাশয়ের মতো রয়েছে, সেখানে অজু করে তারপরে কিন্তু নবাবরা নামাজ পড়তেন। আর এইখানে এই যে এটা কৃষ্ণচূড়া গাছ, আর এইখানে এই যে অসংখ্য কাশফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। দূরে গাছে কিন্তু ফুল ফুটে আছে, কৃষ্ণচূড়া ফুল। আর এই পাশে এই ঘরে রয়েছে নবাব সিরাজউদ্দৌলার সমাধি, নবাব আলীবর্দী খাঁয়ের সমাধি, লুৎফুন্নেসা বেগমের সমাধি। এটা হচ্ছে সেই ঘর। সুন্দর কাশফুল ফুটে আছে, আর এই যে কৃষ্ণচূড়া গাছে কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল। এই গাছটাতে পুরো ভরে আছে কৃষ্ণচূড়া ফুলে। এটাই হলো নবাব আলীবর্দী খানের সমাধি। যেখানে একটা নেম ফলক রয়েছে, এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সমাধি। সিরাজউদ্দৌলার সমাধির ঠিক অপর পাশে এখানে রয়েছে লুৎফুন্নেসা বেগমের সমাধি। তো এখন আমি এই টাইম শেষ হয়ে গেছে, তো আস্তে আস্তে আমি বাইরে বেরিয়ে যাচ্ছি। ষড়যন্ত্রকারী ঘসেটি বেগম, তার সমাধি এটা। সিরাজউদ্দৌলার 14 জন আত্মীয় যারা ঢাকা থেকে এসেছিলেন, তখন পলাশির যুদ্ধ চলছিল। তো পলাশির যুদ্ধে যখন সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে, তখন সেই 14 জন আত্মীয় আর এই মুর্শিদাবাদ থেকে ঢাকায় ফিরে যেতে পারেনি। তাদেরকে হত্যা করা হয় এবং তাদের সমাধি রয়েছে এই খোশবাগে। স্পট রয়েছে, তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।